দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি হাসান মাহমুদ। শুরুতেই দিনের দু একটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 9 সেপ্টেম্বর এবং রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন 15 সেপ্টেম্বর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবারও চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে শঙ্কা করেছেন, এমনটা চীনা রাষ্ট্রদূত। মানুষকে নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ, দিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা মোটামুটি সমসাময়িক সব সংবাদ নিয়েই আলোচনায় সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আলোচনা অংশগ্রহণ করার জন্য। রয়েছেন আমার বাইরে ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং তার পাশেই রয়েছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বেশ কিছু সংবাদের শিরোনাম আমি আলোচনার স্বার্থে বলছিলাম। যে আলোচনাটি আসলে মূলত এখন সব ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে জুলাই সনদ। জুলাই সনদের বিষয়টি হচ্ছে দীর্ঘ সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশন একটি বিভিন্ন বা বিদ্যমান সব রাজনৈতিক দলের সাথে দীর্ঘ প্রায় একেবারে ম্যারাথন বলা যায় বৈঠক করেছে। অনেক বিষয়ে কেউ একমত হয়েছে, কিছু মতানৈক্য রয়েছে। জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ হওয়ার কথা ছিল, নিশ্চয়ই জানেন আপনারা। কিন্তু জুলাইও আমরা প্রায় শেষ করে ফেলেছি, আজকে 29 তারিখ। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে কি মনে হয়, জুলাইয়ের মধ্যে কি জুলাই সনদটা কি জুলাই হবে, না জুলাই সনদ আগস্টে চলে যাবে, বা আরও সুদূর পরাহত হবে? সনদটা তো জুলাইয়ের মধ্যেই করতে হবে, ইট ইজ নট নেসেসারি, ম্যান্ডেটরিও না। আপনার একটা জুলাই সনদ বলেন, চার্টার বলেন, এটা আন্দোলনকারী দলগুলো যারা তাদের একটা আকাঙ্ক্ষা আছে। তো এখন এর কন্টেন্টসটা কি? এটা কি শুধুই মাত্র আপনার কতিপয় নেতৃবর্গের বিষয়, না এটা মানে নেতৃবর্গ বলতে বোঝাচ্ছে এখানে যারা পার্টিসিপেন্টস, পলিটিক্যাল পার্টির যারা যান, এটা কি শুধুই তাদের বিষয়, নাকি এটা পুরো জাতির বিষয়? তো আমার মনে হয় এটাকে সরকার উচিত ছিল এটাকে পাবলিক করে দেওয়া, যে প্রস্তাবগুলো এসছে, খসড়া যেটা আসছে এটাকে পাবলিক করে দেওয়া। এখানে কি আছে এটা তো অন্যান্য নাগরিকদেরও তো জানার অধিকার আছে। আমি একটু আগেই আপনার সাথে আলোচনায় যোগদানের আগ দিয়েই আমি একটা অনলাইন নিউজে দেখছিলাম, রিলায়েবল অনলাইন নিউজ আসছে, মানে কোনো ভুইফোন না। তো সেখানে দেখলাম যে জামাতের এখানে তার ডিফারেন্ট কন্টেনশন আছে, এখানে তাদের ভিন্ন বক্তব্য আছে। তারা বলেছেন যে এখানে এমন কিছু বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুগুলো নাকি বিপজ্জনকও। কোন বিষয়বস্তু বিপজ্জনক সেটা স্পষ্ট করেন এই সংবাদে আমি মানে তাদের বরাতে এগুলো আমি পাইনি, পড়তে পারিনি বা নাই। তো ওনারা বলেছেন যে কন্টেন্টস, চার্টারের মধ্যে যে কন্টেন্টস আছে, বিষয়বস্তু আছে, অথবা যে কথাবার্তা আছে এগুলোর মধ্যে কিছু নাকি বিপজ্জনক, এবং 2 বছরের মধ্যে বাস্তবায়ন নাকি আরও বেশি বিপজ্জনক। তো সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে আপনার আজকে তো জুলাইয়ের 29 জুলাই থাকলো 2 দিন, আর জি, এই 2 দিনে তো এটা সম্ভব না। ইনফরমেশন অ্যাডভাইজার সমস্যাটা তাই মনে হচ্ছে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, যে 2 দিনে এটা একেবারেই অসম্ভব। আগামী 48 ঘন্টার মধ্যে মানে এটা মানে একটা কনসেনসাসে আসা আমার মনে হয় যে একেবারেই মানে অবাস্তব। এর মধ্যে আবার করলাম, মানে আপনার মানে তথ্য উপদেষ্টার একটা স্টেটমেন্ট দেখলাম, এরা তো আবার সব ফেসবুকেই লেখেন, তো জি, সব তো ওনারা বেশিরভাগ ফেসবুক কেন্দ্রিক স্ট্যাটাস দেন, আমাদেরকে আবার ফেসবুকে ঘেটে দেখতে হয় আর কি। তো সেখানে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন মানে আপনার মানে জুলাই সনদ তৈরি হতে কেন বিলম্ব হলো, তার একটা ব্যাখ্যা আছে। তো সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে বিলম্ব তো হয়েছেই, তো একটা চার্টারও থাকা উচিত, সেটাও সত্য। এটা একটা ডকুমেন্ট, নিঃসন্দেহে একটা ন্যাশনাল ডকুমেন্ট হওয়া উচিত।
তো রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে আপনার ঐকমত্যের ভিত্তিতেই আপনার এই মানে চার্টারের কথাবার্তা, অঙ্গীকার, হোয়াটএভার এগুলো থাকা উচিত। তো অনেকগুলো তো উচিতের কথা বললাম, তো সমস্ত উচিতের মধ্যে জনগণও তো একটা স্টেক হোল্ডার, তাই না? নিশ্চয়ই। তো মানে জনগণের জানার জন্যও তো আপনার এটা মানে খসড়া প্রস্তাবটা কি ছিল এবং কতটুকু পলিটিক্যাল পার্টির আলোচনাগুলোতে তারা একমত পোষণ করেছেন, কোন জায়গাটায় দাঁড়িয়েছে। অ্যাটলিস্ট জুলাই 31 তারিখের মধ্যে সরকারের তরফ থেকে একটা মোটামুটি খসড়া মানে না হোক, সই না হোক, অ্যাটলিস্ট মানে খসড়াটা মানে করা উচিত, খসড়াটা প্রকাশ করা উচিত না। কিন্তু খসড়ার ক্ষেত্রেও একটি বক্তব্য দিয়েছে, আপনি তো হয়তো খেয়াল করে থাকবেন, যে এনসিপি যেটা বলেছে যে জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারছে না তারা, এমনটা বলেছে। তার মানে জামাতের বক্তব্য আমি দিলাম, এনসিপির বক্তব্য আমি এটা ঠিক যে এনসিপির বক্তব্য এইটাই আছে, এর মধ্যে যা কন্টেন্টস আছে তারা এনসিপিটা গ্রহণ করতে পারছে না। তো যেখানে গ্রহণ করা বা বর্জন করার বিষয় আছে, একমত না হওয়ার বিষয় আছে, তো সেটা তো নিঃসন্দেহেই আপনি কি করে আশা করবেন এটা নেক্সট 48 আওয়ার্সের মধ্যে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে আরও আলোচনার ব্যাপার আছে, আরও আলোচনা করতে হবে, এবং তাতে কোনো দোষের কিছু নাই, তাই না? না, তাতে দোষের কিছু আলোচনা হতেই পারে, আরও আলোচনা বিগত সময়েও তো লম্বা আলোচনা হয়েছে আসলে। হ্যাঁ, এখন এটা ধরে আলোচনা করতে পারে, যদি মনে করেন ডেডিকেটেডলি ডিসকাশন হবে অন আপনার জুলাই চার্টার, তাহলে তো আপনার মানে একেবারে ডেডিকেটেড ধরে মানে লাইন ক্লজ ধরে মানে আগানো যেতে পারে। তারপরে যে সবাই একমত হবে, এবং সবচেয়ে বড় কথা একমত হবে এটা আমি আশা করব কেন? বহুমাত্রিক মানুষের তো মতাদর্শ থাকতেই পারে। তো সুতরাং যতটুকু স্পিরিটটা ধারণ করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষার সাথে তো কারো ভিন্ন মত নাই, নাকি? এবং একটা রাষ্ট্রে সমাজে জনগণ প্রশ্ন তুলতে পারবে, প্রশ্ন করার অধিকার থাকবে। আসলে যে রাষ্ট্রে সমাজে রাজনীতিতে নাগরিকেরা প্রশ্ন করতে পারেন না, একটা প্রশ্নহীন সমাজ তো সভ্য সমাজ না। তো এটা তো কেউই ভিন্ন মত পোষণ করবেন না। সুতরাং এই জায়গাগুলো তো ফ্যাসিলিটেট করে কতগুলো প্রমিস তো করতেই পারি আমরা, না করার তো কোনো কারণ নাই। জি, আচ্ছা, আমি জনাব হাসান মামুন, এই বিষয়ে যদি আপনাকে একটু বলি, যে এনসিপি যেটা বলছে যে জাতীয় ঐকমত্য কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। এই জন্য তারা বলছে যে তারা এই জুলাই সনদের খসড়াটা তারা গ্রহণ করতে পারেনি, অর্থাৎ যে 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বলা হয়েছিল সেটা করা হয়নি, তা নিয়ে আলোচনা করা হয়নি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তাহলে অনেক দিন থেকেই যে লম্বা এক ধরনের বৈঠক, তার পরবর্তীতে এসে এখন আবার বলা হচ্ছে যে আলোচনা করা হয়নি, বা যদি আলোচনা না করা হয়ে থাকে তাহলে এতদিন আসলে সেই গ্যাপটা কোথায়? হ্যাঁ, সেই গ্যাপটা এতদিন কেন বোঝা গেল না? এখন কেন এসে বলা হচ্ছে যে ঐকমত্য কমিশন সেটা আলোচনা করেনি, সেটা বলছে এনসিপি। তাহলে এতদিন কেন সেই বিষয়টা আসলে তারা যৌক্তিকভাবে তুলে ধরল না? ধন্যবাদ। জুলাই সনদ কিন্তু জুলাইয়ের মধ্যে হতে হবে, যেটা রিপন ভাই বললেন, এমন কোনো কথা নাই। এটা একটা অঙ্গীকারের ব্যাপার ছিল। এটা আলী রিয়াজ সাহেব বলেছিলেন, ঐকমত্য কমিশনের সহসভাপতি, যে জুলাইয়ের মধ্যে চেষ্টা করা হবে জুলাই সনদের খসড়া এবং এটা চূড়ান্ত করা। তো সেটা হয়তো একটু দেরি হবে, সেটা এমনকি 5ই আগস্টের মধ্যে হলেও কিন্তু এটা একটা অগ্রগতি হয়, তাই না? 5ই আগস্ট তো হাসিনা সরকার পতনের প্রথম বার্ষিকী। আচ্ছা, তো আর ঐকমত্য কমিশনের মেয়াদ সম্ভবত আছে অগাস্টের 15 তারিখ পর্যন্ত। সুতরাং এর মধ্যে কিন্তু কাজটা হতে পারে। যেসব আপত্তি আছে, আজকে খবরে জামাতের কিছু আপত্তি এসছে, এনসিপির কিছু আপত্তি এসছে। আপনি একটা আপত্তির কথা বললেন, আমি কিন্তু আরেকটা আপত্তি দেখেছি নিউজের মধ্যে আজকে, যে এ পর্যন্ত যে নিউজ এসছে সেটা হচ্ছে এনসিপি বলছে যে মৌলিক সংস্কারে যদি অগ্রগতি না হয় তাদের ভাষায়, তাহলে তারা এই সনদ গ্রহণ করবে না। এখানে যে মানে স্বাক্ষর করার ব্যাপার আছে, স্বাক্ষর করবে না, তাদের সদস্য আক্তার তিনি বলেছেন করবে না। এখন
ঐকমত্য কমিশন থেকে কিন্তু বলা হয়েছিল যে যদি কারো কোনো প্রস্তাবের ব্যাপারে দ্বিমত থাকে, আপত্তি থাকে, তাহলে নোট অফ ডিসেন্ট দিতে পারে। যেমন বিএনপির উদ্দেশ্যে এটা বলা হয়েছিল। বিএনপি তো অনেকগুলো ব্যাপারে একমত হতে পারছে না, তাই না? সর্বশেষ বোধহয় 20 থেকে 21টা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। মৌলিক সংস্কারের অনেকগুলো একমত না হয়েছে, হতে পারলেও অনেকগুলো তো আবার হয়েছে। প্রায় এবং গতকালকে তারা ওয়াকআউটও করেছে। জি, 10টি বিষয়ে কিন্তু ঐকমত্য তৈরি হয়েছে। 12টি শেষ 12টি বিষয়। আচ্ছা, 10 ছিল, 12টি হয়েছে। তো এটা তো একটা বড় অগ্রগতি, এটা একটা, তাই না? এটা একটা বড় অগ্রগতি, এবং এগুলো কিন্তু মৌলিক সংস্কারের তালিকাভুক্ত বিষয়ে, এগুলো তালিকার বাইরের বিষয় না। আর এখানে তো আলোচনা হচ্ছে 5টা সংস্কার কমিশনের বাছাইকৃত সুপারিশগুলো নিয়ে, 166টা। এর বাইরেও অনেক সুপারিশ আছে যেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন নাই এবং যেগুলো আলোচনা ছাড়াই বাস্তবায়ন করা যায়। সরকার কিন্তু এগুলো বাস্তবায়নে এগিয়ে আসেনি, 1 বছর চলে গেল, এটা উল্লেখ করা দরকার, তাই না? আচ্ছা, পুলিশ সংস্কার নিয়ে মাঝে আজকে বোধহয় খবর আছে যে প্রধান উপদেষ্টার দপ্তরে একটা বৈঠক হয়েছে, সেখানে কিছু বিধিবিধান পরিবর্তনের কথা আছে। তো এগুলো নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই, এগুলো করতেও কিন্তু 1 বছর লেগে গেল, মানে আলোচনা শুরু হয়েছে মাত্র, তাই না? আচ্ছা, তো এই যে 166টার মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, এর মধ্যে মৌলিক সংস্কার সহ, তো সেই সব ব্যাপার ধরে প্রক্রিয়াটা তো এগিয়ে যেতে পারে, এবং এই প্রক্রিয়া তো নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এর মধ্যে কিন্তু নির্বাচনের দিনক্ষণের কথাও মিডিয়াতে এসছে, আজকের পত্রিকায় খবর আছে নির্বাচনের সম্ভাব্য ঘোষণা করা হতে সম্ভাব্য পারে। দিনক্ষণ। মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক শেষে একজন সিনিয়র নেতা, জাতীয় পার্টির একাংশ, জি, মোস্তফা জামান হায়দার, জি, উনি তো এসে দায়িত্ব নিয়ে বললেন যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন, সময়সীমা ঘোষণা করবেন। তো এই পর্যন্ত তার ওই বক্তব্য নিয়েও কিন্তু পরবর্তীতে আলোচনা হয়েছে, সরকারিভাবে বলা হয়নি। জি, সরকারিভাবে বিভিন্ন জায়গায় এক ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে, যে কিন্তু একাধিক নেতা এটা বলেছেন, সম্ভবত ববি হাসাজও বলেছেন যে প্রধান উপদেষ্টা এরকম বলেছেন। যাই হোক, প্রধান উপদেষ্টা ঘোষণা না করা পর্যন্ত তো আমরা নিশ্চিত হতে পারছি না, তাই না? আরেকটা হলো যে বলার পরে 5 সপ্তাহ চলে গেছে। আরেকটা হলো যে নির্বাচনটা কিন্তু এখনো শর্ত সাপেক্ষ, মানে বিচার এবং সংস্কারে দৃশ্যমান বা প্রত্যাশিত অগ্রগতি না হলে নির্বাচন করা যাবে না, এই কথা কিন্তু এখনো সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে, তাই না? আর জুলাই সনদে একটা শর্ত, জুলাই সনদে যেসব বিষয় চূড়ান্ত হবে সেগুলো এই সরকারের অধীনে কতখানি বাস্তবায়ন হবে, পরবর্তী সরকারের অধীনে কতখানি হবে, সেগুলো কিন্তু নিশ্চিত হওয়ার ব্যাপার আছে। এর আগে তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে না, তাই না? তো যাই হোক, এখন আমরা আশা করব যে এই জুলাই সনদ দিয়ে দীর্ঘ আলোচনা চলছে, আজকে বোধহয় দ্বিতীয় পর্যায়ের 21তম দিন আলোচনা চলছে, তো এইটা মানে চূড়ান্ত হবে এবং এখানে ঐকমত্যের পয়েন্টগুলো ধরে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে যাবে, এবং নির্বাচনটা চেষ্টা করা উচিত যত নিকটবর্তী করা যায়। এটা ফেব্রুয়ারির মধ্যে করার একটা সমঝোতা হয়েছে লন্ডন বৈঠকে, ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে, এখন পর্যন্ত এপ্রিলে আছে। তো এটা কিন্তু সুনিশ্চিত করা দরকার, এবং আমি মনে করি এটাকে নিঃশর্ত করা দরকার। মানে নির্বাচনের কোনো শর্ত থাকতে পারে না। সেটা কেমন? মানে সেটা নিঃশর্ত হচ্ছে যে নির্বাচন এই সময়ের মধ্যে হবে, এর কোনো শর্ত নাই। এর মধ্যে যতখানি সংস্কার করা যায় হবে, বাকিটা নির্বাচিত সরকারের সময় হবে, এই রকম জায়গায় পৌঁছা উচিত। নাহলে কিন্তু দেশে অরাজকতা বাড়ছে যেভাবে, এটা আরও বাড়বে, অনিশ্চয়তা বাড়বে, এবং অনিশ্চয়তা বাড়লে শুধু রাজনীতি না, অর্থনীতিও আক্রান্ত হবে। আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে আজকেই খবর আছে যে জুন পর্যন্ত আমাদের ব্যাংক খাতে মানে 5,30,000 কোটি টাকারও বেশি খেলাপি ঋণ। এটা কিন্তু আমাদের যে বাজেট 8 লাখ কোটি টাকা যদি বাজেট ধরি, তার অর্ধেকেরও বেশি। তার মানে সমসাময়িক সময়ে এটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা অবশ্যই বেশি। এবং হাসিনা সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন 20-22 হাজার কোটি টাকা ছিল খেলাপি ঋণ। এটা বাড়তে বাড়তে এবং এক পর্যায় পর্যন্ত খেলাপি ঋণ গোপন করা হতো নানা রকম কারসাজি করে, কিন্তু এখন এটা প্রকাশ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে খেলাপি ঋণ ক্রমান্বয়ে বাড়ছে এবং এই সরকারের আমলেও বাড়ছে। ডক্টর রিপন, আপনার কাছে একটু অন্য একটা দৃষ্টিতে একটু কথা সেরে আমরা আবার আসবো জুলাই সনদ বা অন্য বিষয়। সেটি হচ্ছে যে এই দৃষ্টি আকর্ষণ করছি এটি এই জন্য যে আপনি ছাত্রনেতা ছিলেন একাধারে,
তো ডাকসু নির্বাচনের একটা তারিখ দিয়েছে এবং রাকসু নির্বাচনের তারিখও দিয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে জাতীয় নির্বাচনের আগে এটার সাথে এটার কোনো যদিও সম্পর্ক নেই, কিন্তু এর আগে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের এখনো দাবি রয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার, এটাও আপনি জানেন। এইগুলোর মধ্যে, এই নির্বাচনগুলোর মধ্যে কি কোনো যোগসাজশ রয়েছে কিনা বা কোনোটাকে প্রভাবিত করতে পারে কিনা? একটা যোগসাজশ তো নিঃসন্দেহে আছে। ডাকসু নির্বাচনটা আমি তো রাকসুর কথা বলতে পারবো না, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো সব মিলিয়ে এখানে আমরা কেন্দ্রীয় রাজনীতির নেতৃত্বেও ছিলাম। তো ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা মিটিং ডাকলেন কয়েক মাস আগে আমাদের সবাইকে নিয়ে। আপনার সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম সব, মানে আমাদের অনেক সিনিয়রও সেখানে ছিলেন, যারা তৎকালীন সময় যারা ছাত্র রাজনীতি মানে 70 দশক থেকে শুরু করে আমরা যারা 80 দশকের এবং এর পরবর্তীতে অনেককে ডেকেছিলেন। সেখানে মোস্টলি আমরা যে আলোচনাগুলো করেছিলাম এবং সিদ্ধান্ত বলবো না, মানে অধিকাংশ মানে সিনিয়র সাবেক ছাত্র নেতৃবৃন্দদের আলোচনায় ছিল যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে অর্থাৎ জাতীয় নির্বাচনটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না আসা পর্যন্ত আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলোর খুব যৌক্তিক পরিবেশ নেই। কারণ খুব স্বাধীন, অর্থাৎ আপনি বলতেছেন জাতীয় নির্বাচনের আগে না হয়ে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে, যেখানে এই নির্বাচনটা আপনি কি মনে করছেন না যে মানে আপনার এখনো মানে দেশের অনেক কিছু অনিশ্চিত, যেখানে স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে আজকের পত্রিকায় তো ছাপা হয়েছে যে আপনার অগাস্ট মাসের 11-12 দিন আপনার আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য আপনার একটা নেটওয়ার্ক তারা তৈরি করেছে, প্রস্তুতি নিচ্ছে। এই খবরগুলো আমরা দেখতে পাই। এখন পতিত স্বৈরাচারের কাছে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের আছে, এই পাচার টাকাগুলো পাচারও হয়ে গেছে। পাচার করা নেতারা অনেকেই বিদেশে বহলতবে আরামেও আছেন, এবং তারা যদি ইনস্টিগেট করেন, তাদের পেইড এজেন্টরা এখানে তো নাশকতা করতে পারেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, অস্থিতিশীলতা তৈরি করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে ঝামেলা পাকাতে পারেন, এখানে অনেক কিছুই তো হতো, অনেক নাশকতাও করতে পারেন। তো এই ধরনের পরিবেশগুলোকে ট্যাকল করার জন্য আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা স্ট্রং আমি জানি না, কারণ আমার গোয়েন্দা সংস্থার সাথে আমার কখনই সেই ধরনের সংস্রব কোনোদিনই ছিল না। ফলে তাদের সক্ষমতা নিয়ে আমার কোনো ধারণাই নেই। তো বাট অনুমান করি সেই ধরনের মানে তাদের খুব যে মানে কি বলে মানে শক্ত অবস্থান আছে সেটা মনে করছি না। আর আইন প্রয়োগকারী সংস্থা বলতে আমি মেইনলি পুলিশকেই ধরি। তো পুলিশের যে নাজুক অবস্থা, সক্ষমতা কতটুকু এই মুহূর্তে, পুলিশের যে নাজুক অবস্থা, আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আমি কিছুদিন আগে সচিবালয়ে একটা মানে একজনের সাথে দেখা করার জন্য আমার যাওয়ার প্রয়োজন ছিল, আমার এক আত্মীয়র সাথে। তো তখন আমার সামনে একজন দর্শনার্থী তিনি ঢুকতে চাইলেন এবং তিনি বললেন যে মানে তার বোধহয় গাড়ির পাস ছিল না। আমি পুরো বিষয়টা আমি অবলোকন করছি, আমি নিজে তো পত্রিকার লোক। তো দেখলাম কি যে দায়িত্বপ্রাপ্ত যিনি পুলিশের মানে দারোগা পর্যায়ের কর্মকর্তা হবে আর কি, তো তিনি তার গাড়ির কাগজপত্র নাই, তিনি মানে নাই কাগজপত্র আসেনি গেটে, মানে তার এমনি ওটিপি না কি বলে যে মানে ঢোকার পাসপোর্ট ওইগুলো আছে, কিন্তু গাড়ির পাস নাই। ডিসপাইট দ্যাট একটা পর্যায়ে দারোগা সাহেব তাকে ছেড়ে দিল। আমি দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হলো যে আমার ওখানে সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত যে আইন প্রয়োগকারী সংস্থা বা অর্থাৎ পুলিশের যে লোকের আছে তারা খুব এফিশিয়েন্টলি দায়িত্ব পালন করছেন না। গাড়িটা তো চেক করলই না, দ্বিতীয়ত গাড়ির অনুমোদন না থাকা সত্ত্বেও গাড়িটাকে ঢুকতে দেওয়াটাও ঠিক হয়নি বোধ হয়, তাই না? তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং রাস্তাঘাটে গতকালকে আমি একটু মুন্সিগঞ্জ আমার নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম, তো একেবারে আননেসেসারিলি রাস্তায় জ্যাম ঠ্যাম করে যে ব্যাটারি চালিত রিক্সা, এটা একটা হজবরল পরিস্থিতি করে ফেলছে। তো আমি একজন পুলিশের লোককে যারা পরিস্থিতি সামলাচ্ছেন মানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তাকে আমি বললাম যে ভাই এই যে একটা হজবরল পরিস্থিতি, এগুলো দেখেন ঠিকঠাক করেন। সে খুব
মানে হেল্পলেসলি আমাকে উত্তর দিল যে কি করব বলেন, কথা তো শোনে না। কথা শোনে না। তো এই যে কি করব, কথা তো শোনে নাই হচ্ছে পুলিশের পরিস্থিতি। এটা যদি একেবারে আপনি মফস্বলের কথা, আমি গতকাল যেটা বললাম, একেবারে একটা মফস্বলের চিত্র, একটা গ্রাম এলাকার মানে রাস্তার চিত্র বললাম। ওখানে হচ্ছে পুলিশেরই অসহায়ত্ব। ঢাকায় তো একটা মানে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান, সেখানকার একটা উদাহরণ আপনার সামনে আমি তুললাম। তো আপনি দেখবেন ঢাকা তো আপনি দেখেন পুলিশ মানে রাস্তার ট্রাফিকের সাথে রিক্সাওয়ালারও তর্ক করে, জি দেখবেন যাচ্ছে তো একটা মানে হুলস্থুল মানে কাণ্ড কারখানা করে ফেলে তারা। এমনি ধরনের একটা পরিস্থিতিতে জি যেই দেশে ব্যালট বক্স ছিনতাইয়ের ইতিহাস আছে, এটা তো মানে ব্যালট বক্স, জি ছাত্রলীগের 73 সালে তো করেছে, তাই না? এখন যারা মানে বিগত শেখ হাসিনা মানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে তো অনেক ছাত্রলীগের সাথে সক্রিয় কেউ কেউ তো এই মানে এই প্রোগ্রামে ছিল। যেমন যদি আমি সার্জিস আলমের কথাই যদি ধরি, সার্জিস আলম না ছেলেটার নাম? সার্জিস আলম। আচ্ছা, তো এর মতো তো অনেক সাবেক ছাত্রলীগেরও তো আছে। আচ্ছা, তো এখন এই আন্দোলনের মধ্যে কতজন সাবেক ছাত্রলীগের আছে, কোন মতলবের মধ্যে আছে, কিসের মধ্যে আছে, কে কোন মতলবের মধ্যে আছে, কি স্যাবোটেজ করবে তাদের প্রভুরা, যদি আই এম নট টকিং অ্যাবাউট সার্জিস আলম, আমি বলছি যে আপনি দেখলেন না কয়েকদিন আগে একটা টোকাই টাইপের একটা ছেলে, পরে আমি ফেসবুকে ছবি দেখলাম, সে স্টেটমেন্ট করলো মানে কি রাজনীতি করার যে টাকাই যদি রাজনীতি করার বড় বড় একটা ভালো একটা স্টেটমেন্ট, মানে অর্থাৎ টাকা কামানোই যদি ব্যাপার হয় তাহলে রাজনীতিতে দরকার কি অন্য কিছু করাই ভালো। তারপরে এইটা নিয়ে একজন ফেসবুকে একটা পোস্ট দিল। পোস্ট দেওয়ার পর দেখা গেলো যে 5ই আগস্টে এই ছেলে পার্লামেন্ট যখন অকুপাই করলো, জনতা যখন পার্লামেন্ট অকুপাই করলো, আমি অকুপাই শব্দটা বলতে পছন্দ করি, অবরোধ করে, যে ওয়াল স্ট্রিট অকুপাই যেমন করে তেমনি আমাদের দেশের জনগণ 5ই আগস্টে গণভবনে আমাদের পার্লামেন্ট বিল্ডিংটা অকুপাই করেছিল জনগণ। সেখানে ওই টোকাইটা পার্লামেন্টের মানে আসনে বসে সে সিগারেট খাচ্ছিল, সানগ্লাস লাগিয়ে সিগারেট খাচ্ছিল। আমরা যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য ইউথের কথা বলি, যেটা নাহিদ এনসিপির নেতা, তিনি বলছেন যুবকদেরকে তিনি ক্ষমতায়ন করার স্বপ্ন দেখেন। অবশ্যই যুবকদেরকে ক্ষমতায়িত করতে হবে, যুবকদের সক্ষমতা বাড়াতে হবে, আগামী দিন নেতৃত্ব তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে তৈরি করতে হবে, সহযোগিতা করতে হবে, যারা সিনিয়র যারা আছেন তাদের বুদ্ধি পরামর্শ দেবেন, পথ দেখাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন যুবককে, ওই রাউডি যুবককে, ওই পার্লামেন্ট ভবনে যে সিগারেট খাওয়ার যুবককে, চাঁদাবাজি করার যুবককে, পুলিশকে না আপনি আসেন একটু আমাকে সময় দেন, এই যে চাঁদাবাজরা, এই যে গুলশানে যে বাড়ি থেকে চাঁদাবাজি করে ধরা পড়লো ফাইনালি, এর আগে ওরা পুলিশকে সাথে নিয়ে বাড়ি থেকে গেছিল। না সেটা ঠিক আছে, কিন্তু ডক্টর রিপন এটাও তো দরকার যে আসলে কেন ঠিক ছাত্র সংসদগুলোর নির্বাচনও তো হওয়া দরকার আছে। আপনাকে সেই পরিবেশটা আপনার আছে কিনা আমি বলতে চাচ্ছি, যেই দেশে এক সপ্তাহ আগে আপনার মবক্রেসি করার জন্য, ভীতি সন্ত্রাস সৃষ্টি করার জন্য একজন বাড়িতে গেলেন এবং সেটা সহযোগী হল পুলিশ কোনো বিবেচনা না করি ওই পান্ডাদের, এই টোকাইদের, এই সমস্ত কি বলে কিশোর গ্যাংদের সাথে আপনার পুলিশ ওই বাড়িতে গেল। তারপরে যেহেতু সে মানে টাকা আদায় করলো, এই স্টিল যেটার এই স্টিল হচ্ছে এই পরিবেশ হচ্ছে বিরাজ করছে, আপনি ট্যাকেল করতে পারছেন না, দু একটা ঘটনা আপনি দেখছেন মাত্র, তাই না? তা আপনি পুলিশকে তো আপনি এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই। আপনি ডাকসুর কথা বলতেছেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, আমি তো আগামী জাতীয় নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য যেই আইন প্রয়োগকারী সংস্থার যে সক্ষমতা অর্জন করা দরকার, সেটা নিয়েই তো আমার যথেষ্ট, সেটা নিয়ে তো আমার প্রশ্ন আছে, আশঙ্কা আছে। যদিও শুনলাম প্রায় 1.5 লক্ষ আপনার মানে সদস্যদেরকে ট্রেনিং দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এদের মোরাল ট্রেনিং দরকার, ওরা যে ট্রমার মধ্যে ছিল সে ট্রমা থেকে বেরিয়ে আসার মতো তাদের কাউন্সেলিং দরকার। পুলিশের তো পোশাকটাকে তো সম্মান করতে চাই আমরা, পুলিশ তো আমার লাগবে, রাষ্ট্রের পুলিশ লাগবে না? আমার সেই প্রতিষ্ঠান তো ভেঙে গেছে, সেই প্রতিষ্ঠানটাকে আমার রিবিল্ড করা দরকার। এমনি পরিস্থিতিতে আপনি ডাকসু নির্বাচন ঘোষণা করলেন, এমনি প্রেক্ষাপটে আপনি রাকসু নির্বাচন ঘোষণা করলেন। আপনার গত 15 বছরে কি স্বাভাবিক ছাত্র সংগঠনের কোনো কার্যক্রম ছিল? গত 15 বছরে তো কোনো স্বাভাবিক ছাত্র সংগঠনের যে রাজনৈতিক সাংগঠনিক চর্চা হয়নি, তার বিকাশ সাধিত হয়নি।
এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কি টর্চার হয়েছে কি হয়েছে সবই আপনারা জানেন, আপনাদের আপনাদের অজানা নেই। এমনি ধরনের একটা পরিস্থিতিতে আপনি ছাত্র সংগঠনগুলোকে বছর খানেক আপনি তাদেরকে সুস্থ পরিবেশে এক্সারসাইজ করার সুযোগ দেননি, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিকাশের জায়গাটা উন্মুক্ত না করে হঠাৎ করে যখন আপনি নির্বাচন হতে পারে। হ্যাঁ, এখানে আপনি একটা প্রশ্ন বললেন যে এখানে উদ্দেশ্যের কথাটা বললেন, আমি কি একটা মিনিট নেই? আচ্ছা, সেটা হচ্ছে পরে আমাকে একটু কমিয়ে দেন, আমার কিন্তু সময় নেই, কিন্তু আমার মাপযোগ করি না, নামাজের বিরতিতে যাব, তারপরে হয়তো আসতে হবে। সেটা হচ্ছে যে আপনার লাভ লোকসান একটা ব্যাপার থাকতে পারে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফ্যাকশনটি, কারণ ওরা তো যার যার সংগঠন, ছাত্র দলে চলে গেছে, শিবিরে চলে গেছে। এখন যে ছেলেগুলো বৈষম্য বিরোধী বলে দাবি করে বা যাদের সংগঠন আছে, তাও তাদের অন্যান্য ব্রাঞ্চগুলো তো তারা করেছে, মানে বিলুপ্ত করেছে, মানে স্থগিত করেছে সবগুলোই। তো সেখানে এখন যদি মানে এনসিপি ছাত্র সংগঠন, তারাও তো চায় ওইখানে ওদের ছাত্র সংগঠন হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ওদের ছেলের ছাত্র চাঁদাবাজিতে ধরা পড়েছে এই গত কয়েকদিনের ঘটনায়। এখন ওরা যদি যদি মনে করে থাকে যে যেহেতু গত 15-16 বছরে বিএনপি আপনার কি বলে অর্গানাইজেশনাল এক্সারসাইজটা করার সুযোগ পায়নি, অতএব বিএনপি সেভাবে ফ্লারিশড হয় নাই, মানে তাদের অর্গানাইজেশনাল স্কিল বা স্ট্রেংথ তারা করতে পারে না, ছড়াতে পারেনি। আর শিবির তো মানে গোপনে গুপ্ত অবস্থায় বিভিন্ন সময় তাদের তো আর কাজ বন্ধ থাকেনি, আপনারা জানেন। তার দেখায় তাদের অলরেডি বিশ্ববিদ্যালয় শাখাটা সবই করে ফেলেছে তারা। আর নতুন সংগঠন ছেলে যদি মনে করে থাকে যে এখন 1 বছর প্রায় শেষ হয়নি, আগস্টের 5 এখনো 1 বছর বাকি, এত বড় একটা দেশের অভ্যুত্থান হলো, আমরা অনেকেই সেই নেতৃত্বের অগ্রভাগে ছিলাম, সুতরাং একটা ডাকসু নির্বাচন যদি হয়, সাধারণ ছাত্রছাত্রী তো আমাদেরকে বেছে নেবে। এবার যাচ্ছি সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক হাসান মামুন আপনার কাছে। আর ডক্টর রিপন যে কথাগুলো বলছিলেন, নিশ্চয়ই আপনি শুনছিলেন যে ডাকসু রাকসু নির্বাচন বিষয় বিশেষ ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, এটাও একটা যৌক্তিকতা রয়েছে, ছাত্রদের দাবি দেওয়ার বিষয় রয়েছে, ছাত্রদের অনেক কিছু থাকে। আমরা দেখেছি অনেক সময়ের পর সময়, বা এমনও আছে যে হয়তো 12 বছর এক যুগও কেটে গেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়নি, যুগের পর যুগ যদি বলি। সেক্ষেত্রে নিশ্চয়ই এ ধরনের নির্বাচন হবে, এটা একটা ইতিবাচক ঘটনা বা ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু তারপরেও ডক্টর রিপন যে বিষয়গুলোর অবতারণা করেছেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে একেবারে নাজুক, সেইখানে আসলে ডাকসু বা রাকসু যাই বলি না কেন, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের এই পরিস্থিতিতে তার দাবি যে এটি হওয়ার মতো আসলে সে পরিবেশ নেই। আপনিও কি তাই মনে করেন কিনা, বা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি একটু প্রেক্ষাপটটা বলি। সেটা হচ্ছে 2019-এ বোধহয় লাস্ট নির্বাচন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জি হ্যাঁ, 2019 এবং সেই নির্বাচনটা সম্ভবত হয় 28-29 বছর পরে, মানে দীর্ঘদিন ডাকসু নির্বাচন হয়নি। বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, নানা কারণে হয়নি, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আপত্তিতেও হয়নি। তো ডাকসু নির্বাচনের একটা ঐতিহ্য দেখা গেছে, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যে সাধারণত বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ভালো করে, এটা স্বাধীনতার পর থেকে এটা দেখা গেছে। এবং এই নির্বাচনের ফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে, এটাও দেখা গেছে। জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে, নট অলওয়েজ, সব সময় না, কিন্তু এটা 60s-এর শেষে করতে, এর একটা প্রভাব থাকে ছাত্রদের। এবং আমরা তো দেখলাম যে এই যে আন্দোলনে সরকারের পতন হলো, সেই আন্দোলনটা হলো কিন্তু শিক্ষার্থীদের ভেতর থেকে, যদিও একটা প্রান্তিক দাবিতে, কিন্তু সেটা একটা জাতীয় আন্দোলনের রূপ নিল এবং সরকারের পতন হলো। যাই হোক, তো এখন ডাকসু এবং রাকসু নির্বাচন বা অন্যান্য ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ আছে কিনা, সেটা তো অবশ্যই একটা প্রশ্ন, কারণ এগুলো তো বিচ্ছিন্ন দ্বীপ না, তাই না? সারা দেশে যদি নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে কিন্তু আলাদা করে এখানে নির্বাচনের পরিবেশ থাকবে না, এটাই স্বাভাবিক। আর পুলিশ প্রস্তুত না, সেটা তো বোঝাই যাচ্ছে। সম্প্রতি একটা বৈঠকে যে রিপন ভাই যেটা বললেন, যে 1.5 লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া, কয়েক মাসব্যাপী প্রশিক্ষণের কর্মসূচি আছে, এবং পুলিশে কিছু রদবদলও
হচ্ছে, আরও হবে নির্বাচন ঘিরে এই কথা বলা হচ্ছে। এটা অবশ্য জাতীয় নির্বাচন ঘিরে। তো এই নির্বাচনের তফসিল মাত্র ঘোষণা হয়েছে। আমরা দেখব এটার পরিস্থিতি কি দাঁড়ায়, মানে ছাত্র সংগঠনগুলো কি রিয়েক্ট করে এটা দেখতে হবে। ছাত্রলীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ এবং কার্যত অনুপস্থিত, তাদের অনেককে ধরা হচ্ছে প্রতিদিন, নানান খবর আসছে। এখন জাতীয়তাবাদী ছাত্রদল আছে, পুরনো সংগঠনের মধ্যে বাম দলগুলো আছে, বাম দল সমর্থিত সংগঠন আছে, আর নতুন ছাত্র সংগঠন এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বিষয়ক প্ল্যাটফর্ম রয়েছে দেশব্যাপী, এবং তাদের ছাত্র শিবির রয়েছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির রয়েছে। তো দীর্ঘদিন ধরে পরিবেশ ছিল না ওপেন রাজনীতির ক্যাম্পাসগুলোতে, এবং একচ্ছত্র আধিপত্য ছিল ছাত্রলীগের, তাই না? তো এটা একটা ব্যাপার যে মানে রাজনীতি চর্চাই হয়নি। তো সেই চর্চার একটা সময় দেওয়া দরকার। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে নতুন এজেন্ডায় আসলে সরকারের যাওয়া ঠিক হবে না, মানে তাদের জাতীয় নির্বাচনেই ফোকাস করা উচিত। আপনি প্রশ্ন করছিলেন যে স্থানীয় নির্বাচনের দাবি আছে, এটা আবার একটু তলিয়ে গেছে, কিন্তু এটা সামনে নেমে গেছে, কিন্তু কিছুদিন আগে মাঝে মাঝে উপরে ওঠে এবং তোলাও হয়, এইরকম কথা বলা আছে যে জাতীয় নির্বাচনের প্রশ্নটাকে দূরে সরানোর জন্য জাতীয় নির্বাচনের দাবিটা জোরালো হয়ে উঠছে। এখানে অন্যান্য নির্বাচনের বদলে আমার মনে হয় জাতীয় নির্বাচনে ফোকাস করা উচিত, সরকারের সর্বশক্তি নিয়োগ করা উচিত। কারণ জাতীয় নির্বাচনের পরিবেশ আছে কিনা এটা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা কিন্তু উদ্বেগ জানান মাঝে মাঝে। লাস্ট একটা বৈঠকে উনি কিন্তু বলেছেন যে আমরা যখনই প্রস্তুতি নেই তখনই বিভিন্ন প্রশ্ন ষড়যন্ত্র সামনে আসে। তো উনি পরাজিত পক্ষ থেকে চক্রান্ত হচ্ছে এই কথা বলেছেন। কিন্তু এটাও সত্য যে গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু মতপার্থক্য এবং মতভেদ বাড়ছে, এবং তাদের ভেতর থেকেও জাতীয় নির্বাচন নিয়ে অনেক শর্ত উত্থাপন করা হচ্ছে। আপনি বিভাজন তৈরি হয়েছে। রাজনৈতিক মেরুকরণ স্বাভাবিক নির্বাচন সামনে রেখে, এটা বিএনপির মহাসচিব বলেছেন, সেটা হতেই পারে এবং সেটা স্বাগত জানানো উচিত। কিন্তু এই যে কাদা ছড়াছড়ি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনের পরিবেশ নিয়ে এই কথা সামনে আনা, এটা তো, এবং এই যে জুলাই সনদ নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে নতুন করে, আপনি প্রশ্ন করলেন না যে এটা এতদিন পরে আবার কেন এই প্রশ্ন, তাই না? আমরা তো জানি যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্ক ভালো, এমনকি জামায়াতের সঙ্গেও সরকারের সম্পর্ক ভালো বলে মনে করা হয়, বরঞ্চ বিএনপির সম্পর্ক ভালো না এটা কিন্তু দৃশ্যপটে চলে এসছে এবং অনেকেই মনে করে মতপার্থক্য বেশি। তো এই অবস্থায় ওই পক্ষ থেকে আবার জামায়াত এবং এনসিপি কিন্তু দাবি করেছে যে বিএনপি নেতা তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পরে যে নির্বাচনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেটাকে তারা আবার ভিন্ন চোখে দেখছে, যে একটা দলের নেতার সাথে, জামায়াতের কথা ছিল যে একটা দলের নেতার সাথে বৈঠক করে একটা যৌথ ঘোষণা দেওয়া ঠিক হয়নি, আলোচনা হতে পারে, এবং যৌথ ঘোষণা না দিয়ে এইখানে এসে দেশে এসে সবার সঙ্গে কথা বলে এই ঘোষণাটা আসতে পারতো। এটা হচ্ছে জামাতের বক্তব্য। আর সেখানে কিন্তু সমঝোতা পুরোপুরি হয়ে যায়নি, কারণ নির্বাচনটা তো শর্ত সাপেক্ষ, আমি যেটা বলছিলাম যে ফেব্রুয়ারিতে হতে পারে যদি বিচার এবং সংস্কারে অগ্রগতি হয়, এবং অগ্রগতি হচ্ছে পর্যাপ্ত অগ্রগতি। এই শব্দগুলো কিন্তু খেয়াল করতে হবে, পর্যাপ্ত কার দৃষ্টিতে পর্যাপ্ত, তাই না? বা কতটুকু হলে পর্যাপ্ত বলবো, বা প্রত্যাশিত বা দৃশ্যমান অগ্রগতি কি বলবো, তাই না? তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচন ঘিরে যেহেতু পরিস্থিতি ঘোলাটে হয়ে চলেছে এখন পর্যন্ত, কিন্তু আমরা জুলাই সনদ নিয়েও পরিস্থিতি ঘোলাটে হতে দেখছি। আমার মনে হয় সরকারের বিভিন্ন দিকে মনোযোগ না দিয়ে জাতীয় নির্বাচনে মনোযোগ নিবদ্ধ করা উচিত। স্থানীয় সরকার বা এই ক্যাম্পাসের নির্বাচন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এগুলো কিন্তু পরে হলেও জাতি সংকটে পড়বে না। জাতি সংকটে পড়বে যদি জাতীয় নির্বাচন দ্রুত না হয়, বিঘ্নিত হয়, এবং বিঘ্নিত হয় কিংবা এটা বিলম্বিত হয়ে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়। সেই আশঙ্কা কিন্তু করা হচ্ছে না তা না, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব আমাদের কিন্তু মধ্যে বিরাজ করছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের ভেতর থেকে একটা অংশ নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা এইসব কথাও কিন্তু বাজারে আছে। সুতরাং সেই সংখ্যা কি রয়েছে নাকি? সেই সংখ্যা তো রয়েছে বলে আমি মনে করি, সরকারের ভেতর থেকে অবশ্যই সেটা রয়েছে, এবং মানে এই কথাগুলো তো মানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এটা তো নতুন কিছু না বা এতে অবাক হওয়ার কিছু নাই। আর এখানে সরকার ঘনিষ্ঠ
রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যু যেভাবে সামনে আনছে, তাতে আমারও মনে হয় যে নির্বাচন পিছিয়ে গেলে তারা মনে করছে যে তারা কিছু বেনিফিট পাবে বা তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে। কারণ নির্বাচন হলে তাদের আশঙ্কা তারা ভালো করবে না। তো নির্বাচন হলে পরিস্থিতি বদলে যাবে এবং রাজনীতিতে লেভারেজ যাকে বলে, মানে সুবিধা পাওয়া, সেই সুবিধা পাওয়ার অবকাশ তাদের কমে যাবে। সেজন্য তারা চাইতেই পারে যে নির্বাচন দেরিতে হোক। আবার এটাও তো হতে পারে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে এক ধরনের টেস্টও করা যেতে পারে যে আসলে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কতটা পারছে, এটাও তো একটা মানে যাচাইও তো হতে পারে। মানে সেই পরীক্ষাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এটা হচ্ছে আমার আশঙ্কা। স্থানীয় সরকার নির্বাচনে তো অনেক বেশি ঝুঁকি, কারণ আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক সংঘাতপূর্ণ হয় এবং অনেক বেশি। নির্বাচন যেহেতু এখন আলোচনা আবার নেই, কিন্তু আলোচনায় আনা হতে পারে, মাঝে মধ্যে চলে আসে, আলোচনায় আনা হতে পারে। এবং দেখবেন যে যারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উৎসাহী, তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উৎসাহী। এবং আমার মনে হয় যে তারা জাতীয় নির্বাচনটাকে একটু দূরে সরিয়ে রাখতে চায়, কারণ জাতীয় নির্বাচন হলে তারা খুব একটা সুবিধা করতে পারবে না, এটা কিন্তু তারা জানে। জি, আচ্ছা, আমরা এবার একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রধান উপদেষ্টার একটি বক্তব্য আজকে তিনি দিয়েছেন যে গভীর সংস্কার ছাড়া, তিনি বলেছেন গভীর সংস্কার ছাড়া আবারও যদি গভীর সংস্কার না করা হয় তাহলে আবারও স্বৈর শাসক অর্থাৎ ফ্যাসিবাদ জেকে বসতে পারে। তার বক্তব্যটা আজকে তিনি দিয়েছেন, একটি বক্তব্য। আপনার কাছে এই বক্তব্য থেকে কি মনে হয়? সংস্কারের কথা তো আপনারা বলছেন অনেকদিন থেকে, একটু বলি। সেটা হচ্ছে আপনারা 27 দফা দিয়েছেন, তারপরে সেটা 31 দফা হয়েছে। সংস্কারের কথা আপনারা বলে আসছেন, তারপরেও ডক্টর ইউনূস আজকে বললেন যে গভীর সংস্কার ছাড়া আবারও যদি আপনারা যান, গভীর সংস্কার বাদ দিয়ে সংস্কারটা সম্পূর্ণ না করি। গভীরের অ্যান্টোনিয়ামটা কি হবে? গভীর অগভীর গভীর কোনটা? তিনি এভাবেই বলেছেন। আচ্ছা, হোয়াটএভার, ওরকম একটা মানে অগভীর, মানে উনি যেটা বোঝাতে চাইছেন যে একটা একেবারে আমূল সংস্কারের প্রয়োজন, একটা তলানি থেকে, একটা মানে নিচের থেকে, গভীর থেকে যে একটা সংস্কার হলে, না হলে আবারও সেই আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ ফ্যাসিবাদ চলে আসবে সংস্কার যদি আমূল সংস্কার না হয়। একটা হচ্ছে যে আপনার, আমি যদি এভাবে বলি, 5ই আগস্টের যেভাবে আপনার বিগত সরকারের বিদায় ঘটেছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। এটাকে হালকা করে দেখা, এটা একটা গণ-অভ্যুত্থান বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না, এটা একটা গণ-অভ্যুত্থানই। এটা শুধু সরকার পরিবর্তনের ঘটনা ছিল না, এটা তো মানে পিপল, তারা রাস্তাকে দখল করেছিল, অধিকার আদায়ের একটা, পিপল রাস্তাকে অধিকার করে, মানে আপনার রাস্তা, মানে নিজেদের অধিকারে রাস্তাকে নিয়েছিল, পিপল নিজেদের অধিকারে জাতীয় সংসদ ভবনকে নিয়েছিল, প্রধানমন্ত্রীর বাসভবনকে নিজেদের অধিকারে নিয়েছিল, হোয়াট নট সোজা কথা। তো এমনি ধরনের একটা প্রেক্ষিতে মানুষের আকাঙ্ক্ষা বলে একটা কথা আছে। এই মানুষের আকাঙ্ক্ষা মানে এই নয় যে আওয়ামী লীগের মানে তথাকথিত 300 লোক অনির্বাচিত এমপি আর এইবার এর পরিবর্তে একটা নির্বাচিত এমপি। এর আগের বার ছিল অনির্বাচিত ধানাই পানায় মার্কা ধানাই পানায় এমপি, মানে ধানাই পানায় নির্বাচনের এমপি, আর একটা জেনুইন ভোটের এমপি। ওয়েল, জেনুইন ভোটেও তো আপনার মানে কি বলে রাইট পিপল নাও নির্বাচিত হতে পারে, নাও তো হতে পারে। আমেরিকার মতন দেশে ট্রাম্প নির্বাচিত হয়েছে না, হয়েছে, এবং হওয়ার পরে পৃথিবীটা কি তছনছের জায়গায় চলে গেছে দেখতেছি না আমরা। তো ফলে শুধুই মাত্র ইলেকট্রাল ডেমোক্রেসি ইজ নট এনাফ, তা না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে যে কথাটি বলেছেন, এই কথাটা যদি উনি 9 তারিখ 10 তারিখ থেকে বলে যদি সেইভাবে যদি কর্মপন্থা যদি অনুসরণ করতেন তাহলে ভিন্ন অবস্থা ছিল। কিন্তু প্রায় অলমোস্ট 1 বছর হতে চলল, 1 বছর পরে ওনার এই গভীরতার মানে গভীর সংস্কারের গভীরতার মাপ নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। আমি গত কয়েকদিন ধরে আমি আমার নির্বাচনী এলাকাগুলোতে যে সভাগুলো করছি মানুষকে নিয়ে, সেখানে বারবার আমার যে আশঙ্কার কথাগুলো বলেছি, আমি একটি কথা আপনাকে বলতে চাই,
কোনো পত্রিকা শিরোনামও করেছে সেটা হচ্ছে যে আপনার আগামী সরকার মানে এই সরকারের যে আপনার ইনডিসিশন বা সময় মতো বিভিন্ন পদক্ষেপ না নেয়া, এর যে আউটকাম হিসেবে পরবর্তী যে সরকারটি নির্বাচিত যে সরকারটি হবে তাদের জন্য ভবিষ্যতে দেশ পরিচালনা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আপনি যদি খুব ছোট আকারে যদি বলে, আপনি যদি রাস্তাঘাটের দিকে তাকান, আপনার পাশে কারণ বাজারের সিনারিওর যদি তাকান, এগুলো মানে এই ছোট খুব মাইক্রো লেভেলে যদি 3টা ঘটনা যদি আপনি দেখেন, মানে প্রেক্ষাপটগুলি যদি দেখেন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি মনে করে যে উইল হ্যাভ টু ব্রিং অল দোজ থিংস ইনটু অর্ডার, আমরা স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসবো। একটা দীর্ঘ সময় ধরে একটা নৈরাজ্যর মধ্যে চলতেছে, একটা বিশৃঙ্খলার মধ্যে চলছে। এইটাকে শৃঙ্খলা আনার কোনো উদ্যোগই সরকারের ছিল না। এমনি একটি অবস্থায় ওনার সরকার যদি মনে করে যে একটা মানে গভীর সংস্কারের দিকে যাবেন, আমার যেটা মনে হচ্ছে যে আপনার এই গভীর সংস্কারের যাওয়ার মতন পরিবেশ জাতীয়ভাবেও নেই, আন্তর্জাতিকভাবেও নাই। আজকে আমি আমার আশঙ্কার কথাটা বলেই ফেলি। আমি বেশ কয়েকটি চ্যানেল 2-3 বার বলেছি, এই সরকার যদি নির্বাচনকে বিলম্বিত করে, অর্থাৎ একটা মানে আরেকটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা দিতে যদি বিলম্ব করে বা বিলম্বর মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলতে চাই, ইটস মাই প্রেডিকশন, আমি তো পলিটিক্স করি, আমি আবহাওয়াবিদ না। যিনি আবহাওয়াবিদ তিনি বলতে পারেন যে আকাশ এতদিন মেঘাচ্ছন্ন থাকিবে, অমুক থাকিবে, তমুক বলতে পারে আবহাওয়াবিদরা। জ্যোতিষলনের সময় বলেন নেদার আই এম মানে কি বলে পামিস্ট নর এন অ্যাস্ট্রোলজার, আর আপনার মানে কি বলে আবহাওয়াবিদ তো নই। আমি রাজনীতি করি, দিনরাত রাজনীতি করি। তো এইটার যে গতিমুখগুলো, রাজনীতির গতিমুখগুলো, ঘটনা প্রবাহগুলো যখন আমি পর্যালোচনা করি, তো তাতে করে আমার বুঝতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ থাকে না। আমি আপনার চ্যানেলও বলেছি, আরও 2-একটা চ্যানেলও আমি শেখ হাসিনা থাকতে 6 মাস আগে থাকতে বলেছি, অনিবার্যভাবে হাসিনা সরকার কলাপসের দিকে এগুচ্ছে। এটা আমার পাবলিক স্টেটমেন্ট, পাবলিক ডেলিভারি। ইভেন আমার ফেসবুক পেজে আমার বক্তৃতার অংশ এখনও গত বছরের শেখ হাসিনা পতনের 1 মাস 5 দিন আগে আমার বক্তব্য আছে। 30শে মেতে আমি বলেছিলাম হবিগঞ্জের জনসভায়, 31 তারিখে এটা পোস্টেড স্টিল আমার ফেসবুকে আছে। আমি এই সরকারের যে আপনার মানে আমি অপদার্থ অথর্বৈক শব্দগুলো ব্যবহার করতে চাই না, বাট আমি এটা বলতে চাই যে সরকারের যে এই সরকার, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, মেনি অফ হিজ কলিগস, তারা খুব এফিশিয়েন্টলি প্রশাসন চালাতে পারছেন না। খুব আমার কাছে মনে হচ্ছে, এবং দেশের মানুষের কাছেও তাই মনে হয়। যেমন মনে করেন যে মাইলস্টোনের ঘটনাটা ঘটলো, ওখানে একটা স্বাস্থ্য উপদেষ্টার প্রেজেন্স, একটা দেশের যে স্বাস্থ্য উপদেষ্টা সেটা বোঝাই যায়নি। একটা শিক্ষা উপদেষ্টা, একটা পরীক্ষা, এত বড় একটা মানে ঘটনা ঘটলো, একটা মানবিক বিষয় ছিল। পরীক্ষাটা স্থগিত করার ঘোষণাটা আসলো রাত 3টার সময়। বিকজ পলিটিক্যালি ডিসিশন নেওয়া, একটা রাজনীতিকের যে রাজনৈতিক বুৎপত্তি থেকে যে সিদ্ধান্ত নেয়, সেটা আপনার 102 বার পিএইচডি করে আসলে সেটা সম্ভব না। ওটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। আচ্ছা, কারণ রাজনীতিকরা জনগণের পাঠশালা থেকেই মানে বেড়ে ওঠে, মানে তারা সেটাই সেভাবে পাঠ নেয়। আমি যেটা মানে বলছি, আবারও রিপিট করতে চাই, যদি সরকারের লোকেরা যদি থাকেন, তারা আমার কথাটা তারা রেকর্ড করে রাখতে পারেন। নির্বাচন বিলম্বিত করার কৌশল শব্দটা ব্যবহার করতে চাই না। অর্থাৎ কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়ে যায়, একটা লিগালি একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে যদি পাওয়ার হ্যান্ডওভারে যদি বিলম্বিত হয়, এই দেশ মহাসংকটের মধ্যে পড়বে, প্রচণ্ড সংকটের মধ্যে পড়বে। এবং একটা মানে দেশটা আমরা একটা ইন্টারন্যাশনালি ব্যাটল ফিল্ডের দিকেও আমার দেশ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। ইন্টারন্যাশনালি ব্যাটল ফিল্ডের জায়গাও চলে দিতে পারি আমরা। এটা অনেক বড় ধরনের কথা, অনেক বড় ধরনের ঘটনা। এটা সিরিয়ার মতো না হলে সিরিয়ার কাছাকাছি ধরনের পরিবেশ পরিস্থিতির দিকে আমার দেশের জনগণকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে। উই নিড এ ভেরি প্রুডেন্ট লিডারশিপ ইন ফিউচার। অত্যন্ত সুদক্ষ, দূরদর্শী, দেশপ্রেমিক সরকার আমাদের সামনে দরকার হবে। সোজা কথা। ইনফরমেশন এসছে প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো খেলাপি হয়ে গেছে। অর্থনীতির স্পাইন তো ভেঙে পড়ছে। আমেরিকান গভর্নমেন্টের 35% শুল্কের একটা মানে হুমকি আছে।
এইটাকে মিনিমাইজ করার জন্য আমরা মানে প্রায় 25টা বোয়িং বিমান কিনতে চাই, অর্থাৎ বোয়িং কোম্পানি আমেরিকান কোম্পানি, অর্থাৎ আমেরিকার ট্রেড ডেফিসিট বলেন যাই বলেন, সোজা কথা ওদেরকে থামানোর জন্য আমাদেরকে এখন 25টা জেট বিমান কিনতে হচ্ছে। ওদেরকে থামানোর জন্য আমাকে ওই দেশ থেকে গম কিনতে হচ্ছে, ওদেরকে থামানোর জন্য আমাকে এলপিজি কিনতে হচ্ছে ওদের, এবং সার্টেনলি কস্টটা নিশ্চয়ই কাতার থেকে বেশি পড়বে, বা ইউক্রেন থেকে গম কেনার তুলনায় আমেরিকা থেকে গম আনতে আমার টাকা বেশি খরচ হবে। সমস্ত কিছুই সরকার করতে চাচ্ছেন শুধুই মাত্র 35% শুল্ক ঝুঁকি থেকে বাঁচার জন্য। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই ঝুঁকিটা যখনই 35% যে আপনার এডিশনাল ট্যারিফের কথা যখন আসলো, এইটা যখন এই ঘোষণাটা আসার পর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এটাকে পলিটিক্যালি সেটেল করার চিন্তা করতো। আমেরিকান সিনেটর, আমেরিকান কংগ্রেসম্যানদের সাথে লবিং করা, পলিটিক্যাল পার্টি তার নিজস্ব নেতৃত্বের সাথে যাদের, যেমন আমি যখন রাজনীতি করেছি আমি বহুবার আমার দেশের প্রয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে বহু দেশেই কিন্তু আমরা মানে কথা বলতে গেছি, বড় বড় মানে আপনার মানে জনপ্রতিনিধির সাথে বিভিন্ন দেশে, পশ্চিমা দেশগুলোতে পলিটিক্যাল পার্টি তার লোকগুলোকে, টুলসগুলোকে ব্যবহার করতেন, লবিস্ট নিয়োগ করতেন, নিজেদের লিডারদেরকে এনগেজ করতেন, ব্যুরোক্রেসিকে এনগেজ করতেন, ডিপ্লোম্যাটদেরকে এনগেজ করতেন, সহায়ক যে সমস্ত বিদেশি বন্ধুরা আসছে তাদেরকে এনগেজ করতেন। এই সরকার এই আমেরিকার সাথে এনগেজমেন্ট করতে অনেক বিলম্ব করে ফেলেছে। আজকে বোধহয় আমাদের একটা মানে কমার্স মিনিস্ট্রি এবং অন্যান্য মিলে বোধহয় একটা টিম বোধহয় আজকে যাচ্ছে, আগামীকালকে মিটিং হবে, হোয়াট এভার, বৃহস্পতিবার মিটিং চলবে, ছোট করবে। এখন এই যে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছি, এবং আমার আশঙ্কা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ওনার এই গভীর সংস্কার সম্পন্ন করে উনি শেষ পর্যন্ত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দিতে পারবেন কিনা আমার যত সংশয় আছে, এবং আমি ধারণা করি এটা অ্যাবসলিউটলি এটা আমার প্রেডিকশন, এটা আমার পার্টির কোনো ব্যাপার নাই, একেবারে পার্সোনাল। আমার ধারণা যদি এই ধরনের সংকল্প যদি নিয়ে উনি এবং ওনার কলিগরা আগান, তাহলে যখন জাতীয় নির্বাচন হবে, সে জাতীয় নির্বাচনে, আমি কিন্তু সেটাকে ফেব্রুয়ারি ডেডলাইন নিচ্ছে না, যেহেতু আপনি বলছেন উনি গভীর সংস্কারের কথা ভাবছেন, তাহলে ডেডলাইনটা ফেব্রুয়ারিতে থাকে না। যদি এটা ফেব্রুয়ারি থেকে যদি বেউন চলে যায়, তাহলে আমাদেরকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাবলি অন্ততপক্ষে 2 অথবা 3টি সরকার দেখতে হতে পারে, মানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে, এবং তার মানে একটা ইনস্ট্যাবিলিটি থাকবে। আমাদের মতন দেশের এখন এই ইনস্ট্যাবিলিটি অ্যালাউ করা, ঘাড়ে নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। প্রুডেন্ট লিডারশিপ লাগবে, এক্সপেরিয়েন্স লিডারশিপ, দেশপ্রেমিক সরকার লাগবে। ধন্যবাদ। আমি হাসান মামুন আপনার কাছে এই বিষয়টি বলতে চাই, যদি আমি একটু যোগসূত্র করি, যেমন আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলকে বলতে আগে সংস্কার তারপরে নির্বাচন, এরকম নিশ্চয় আপনিও শুনেছেন, আপনারা দুজনেই শুনেছেন। সংস্কারের কথা অনেকবার এসেছে, সামনে এসেছে। সেই সব গল্প বা সেই সব আলোচনার পর আজকে ডক্টর ইউনূস বললেন যে গভীর সংস্কার ছাড়া আসলে আবারও ফ্যাসিবাদ চলে আসতে পারে। মানে এগুলোর সাথে এটার কি কোনো সম্পর্ক আছে কিনা, বা এটার সাথে না দুটোই আসলে বিচ্ছিন্ন বক্তব্য? না, আমি কিন্তু আপনাকে যোগসূত্র আছে। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে সরকার, এনসিপি এবং জামায়াতের একটা অ্যালায়েন্স লক্ষ্য করা যাচ্ছে, তারা সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো সংস্কার তো প্রয়োজন, কোনো সন্দেহ নাই, এ নিয়ে কিন্তু কারো কোনো বিতর্ক নাই। বিএনপিও সংস্কারের প্রস্তাব অনেক আগেই উত্থাপন করেছে নিজে থেকে, তাই না? সংস্কার প্রয়োজন, এমনকি রাষ্ট্র সংস্কারও প্রয়োজন, কিন্তু সংস্কারটাকে নির্বাচনের পূর্বশর্ত করা, এটা হচ্ছে বিপজ্জনক। আমি মনে করি যে এই সরকার আসার সময়ই রাজনৈতিক দলগুলো মিলে একটা সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল। এই কথাটা কিন্তু এখন আলোচিত হচ্ছে যে তখন সরকার গঠিত হয়েছে কিন্তু এর সময়সীমা নির্ধারণ করা হয়নি। এটা তো তত্ত্বাবধায়ক সরকার না যে 3 মাসের মধ্যে করতে বাধ্য নির্বাচন, এটাকে মানে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিটা বিপজ্জনক হয়ে গেছে। এই জন্য মাঝে একটা মানে হয়েছিল, আশাবাদ তৈরি হয়েছিল যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হবে বোধহয়, কিন্তু সেই আশাবাদটাও এখন ফিকে হয়ে গেছে। কারণ এই সংস্কার নিয়ে আবার জটিলতা তৈরি হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে গভীর সংস্কার। তো গভীর সংস্কার মানে কি, এই যে 20টা বা 21টা যে মৌলিক সংস্কারের প্রস্তাব,
এই সবগুলোতে সবাইকে একমত হতে হবে, তাহলে গভীর সংস্কার হবে? এটা হতে পারে। এটা একটা প্রশ্ন। তো এটা যদি হয় তাহলে এই জায়গায় তো সবাই একমত হবে না, এটা ইতিমধ্যে পরিষ্কার। এবং এটা কিন্তু অনেক দিন থেকেই পরিষ্কার যে সব রাজনৈতিক দল এক জায়গায় আসতে পারছে না অনেক ক্ষেত্রে। তো তাদের যেসব ভিন্ন ভিন্ন এবং মত আছে, স্বাভাবিক, মতাদর্শ এবং এটা আছে। স্বাভাবিক, কিন্তু জোর করে কাউকে রাজি করাতে গেলে এটা কিন্তু সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। এবং নির্বাচনটা জরুরি হয়ে উঠেছে অর্থনৈতিক কারণে, আমি বলতে চাই। রিপন ভাই কয়েকটা পয়েন্ট বললেন, আমি রিপিট করছি না, সময়ও নাই। মানে এই যে খেলাপি ঋণ পরিস্থিতি খারাপ হচ্ছে, তার মানে হচ্ছে যে ঋণগুলো ব্যবহৃত হচ্ছে না। শুল্কের কথাও বললেন তিনি। হ্যাঁ, শুল্ক আলোচনায় অগ্রগতি নাই কিন্তু এখন পর্যন্ত নাই। আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এগুলো একেবারেই আসলে এবং 1 নেতিবাচক। তারিখ থেকে এটা কার্যকর হয়ে যাওয়ার এগুলো তো কথা। সবই আসলে অর্থনীতি তো এক ধরনের নেতিবাচক সূচক আর কি। এবং আপনি লক্ষ্য করবেন আজকে চাইনিজ অ্যাম্বাসেডর কিন্তু একটা কথা সেই বলেছেন, বক্তব্যটা বলেছিলাম যে- কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কোনো অন্য কিছু ডিল হয়, অর্থাৎ উনি সমরাষ্ট্র চুক্তির কথা বলছেন, তো এগুলো যদি হয় তাহলে এটা সংকট তৈরি করতে পারে, মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইসব কথা উনি বলেছেন। তো এই কথা আমাদের নাগরিক সমাজ থেকেও আছে যে আমরা যদি কোনো দিকে ঝুঁকে পড়ি, কোনো পরাশক্তির দিকে এইসব ক্ষেত্রে, তাহলে অন্য পরাশক্তি আমাদের ওপর অ্যানয়েড হতে পারে এবং এটা আমাদের যে পররাষ্ট্রনীতির সাথে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। তো আমি মনে করি যে এই ধরনের সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে কিন্তু নানান রকম ইস্যু আসবে, যেগুলো একটা রাজনৈতিক সরকার যেভাবে ডিল করার কথা, এই ধরনের সরকার সেটা করতে পারবে না। মাঝখানে আপনি লক্ষ্য করবেন যে রাখাইন করিডোর নিয়ে সামরিক বাহিনীর সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি হয়েছিল, তাই না? এবং সেনাবাহিনী থেকে প্রেস ব্রিফ করে বলা হয়েছিল যে রাখাইন করিডোর নিয়ে তাদের আপত্তি আছে। এমনকি চিটাগাং পোর্ট, এই যে বুল টার্মিনাল, যেটা নিউমোরিং টার্মিনাল, সেটা কোন কোম্পানিকে দেওয়া হবে, দেশি না বিদেশি, এই ব্যাপারেও রাজনৈতিক ঐকমত্য হওয়া উচিত, এটাও কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছিল। তো সরকারের উচিত এইরকম পরিস্থিতিতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কাজ করা, তাহলে কিন্তু সরকার নিজেও বেঁচে যাবে। সরকার বলতে পারবে যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আর সময় দিতে পারছি না। ডক্টর আসাদুজ্জামান রিপন এবং হাসান মামুন দুজনকে স্টুডিওতে এসে আলোচনা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত ভালো কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।